মির্জা সায়ন মুগ্ধ লেখিকা জান্নাতুল ফেরদৌস মিথিলা পর্ব ৩। ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে মাহি। দুহাতে ধরে রাখা গোলাকার কাপড়ের গাঁটটা দেখে যাচ্ছে অনিমেষ চোখে। আর একটু পরেই সবটা শেষ হয়ে যাবে। মাহির চোখ দুটো বন্ধ হবে চিরদিনের জন্য। মাহি ধীরে ধীরে কাপড়ের গোলাকার গাঁটে মাথা ঢোকাচ্ছে। ঠিক তখনই কর্ণকুহরে ভেসে এলো কারো নির্লিপ্ত কণ্ঠ। কাপড়টা আর একটু উঁচু করে বাঁধ, আর গলায় আরো দুটো গিঁট দে, না হলে ঝোলার সময় পড়ে যাবি। মানুষ ছোট হলেও তোর ওজন কিন্তু কম না। হতবাক মাহি তক্ষুনি ঘাড় বাঁকিয়ে তাকায় দরজার দিকে। যেথায় ভাবলেশহীন ভঙ্গিতে বেল্ট পরা প্যান্টের পকেটে দুহাত গুজে দাঁড়িয়ে আছে মুগ্ধ। গাটা কেমন উদম হয়ে আছে তার, ফলে পেটানো দেহখানা পুরোপুরি উন্মুক্ত। চোখে মুখে তার নেই বিন্দুমাত্র উদ্বেগ। সে উল্টো মেয়েটাকে কেমন তাড়া দেখিয়ে বলল, কিরে, ঝুলতে গিয়েও থেমে গেলি কেন? যা, তাড়াতাড়ি গলায় ফাঁস দে। তুই আজকে মরলে কালকেই তোর বাপকে গিয়ে টুকরো টুকরো করে আসবো। নে এবার তাড়াতাড়ি কর, আমার লিভিং রুমের ফ্রিজগুলো ক্ষুধায় চুকচুক করছে। গাটে গলা ঢুকিয়ে রাখা মাহি হতবিহ্বলতায় আর নড়তে অবধি পারল না। এই লোক কি মানুষ? এর মাঝে কি মনুষ্যত্বের একদানা ছিটে ফোটাও নেই? কেউ এভাবে মরতে চাওয়া মানুষকে এনকারেজ করে? তার উপর কিসব ভয়ঙ্কর কথাবার্তা বলছে। তার মাছগুলো নাকি ক্ষুধায় চুকচুক করছে। ভাবা যায় ঠিক কতটা ভয়ঙ্কর হলে একটা মানুষ এহেন ভয়াবহ কথা এতটা শান্তভাবে বলতে পারে। মাহি ভয়ের তো ঢোক গিলল কেমন। ফোপাতে ফোপাতে নিচু স্বরে বোকার মতো জিজ্ঞেস করলো, আপনার ফিসগুলো ক্ষুধায় চুকচুক করছে কেন? গম্ভীর পুরুষ কুটিল হাসল। মাহির পারে তীক্ষ্ণ দৃষ্টি কায়েম রেখে পা বাড়ালো সম্মুখে। একটু একটু করে এগিয়ে আসতে আসতে অত্যন্ত ভয়ানক শান্ত কণ্ঠে শুধালো, তোকে খাবে বলে? নিঃশ্বাস ফেলতে ভুলে গেল মাহি। দমটা বুঝি ফাঁসটা দিতেই আটকে গেল গলার কাছে। চোখ দুটো যেন ছিটকে বেরিয়ে আসবে কোটর ছেড়ে। সম্পূর্ণ বদনখানে কাঁপছে তার। হতবিহ্বল মেয়েটা গলায় ফাঁস দেওয়ার ব্যাপারটা বুঝি এক মুহূর্তের জন্য বেমালুম ভুলে গেল। তার মাথায় এবার চলছে অন্য কথা। মৃত্যুর পর তার দেহটা কিনা ওই মাছগুলো খেয়ে ফেলবে। তাহলে তার পরিবার তাকে শেষ দেখাটুকু দেখবে কিভাবে? মাহি নিজ ভাবনায় নিমগ্ন। এদিকে মুগ্ধ যে ইতিমধ্যেই তার অতি নিকটে এসে দাঁড়িয়েছে, তা হয়তো বিন্দুমাত্র টের পায়নি মাহি। টের পেলে হয়তো এক্ষুনি ঝুলে পড়তো মেয়েটা। মাহি ডুবে আছে ঘোরে। হঠাৎ টের পেল তার পাতলা কোমরখানায় কারো শক্তপোক্ত হাতের পরশ। মাহির ঘোর ভাঙল তক্ষুনি। দু চোখ সম্মুখে তাকাতেই স্থির হয়ে গেল কেমন। গম্ভীর মুখে ভয়ঙ্কর পুরুষ তার অতি নিকটে। তার সুদর্শন দাড়িবিহীন লম্বাটে মুখখানা মাহির একদম মুখোমুখি। দেখো কাণ্ড, মাহি এত উঁচুতে দাঁড়িয়ে থেকেও কিনা এই লোকের উচ্চতার সমান হতে পারল না। এটা লোক নাকি উট? মাহি তৎক্ষণাৎ গাঁট বাঁধা গলায় ঝুলে পড়তে চাইলেই মুগ্ধ মেয়েটার কোমর শক্ত করে চেপে ধরে উঁচিয়ে তুলল বেশ। মাহি এবার ঝুলছে ঠিকই, তবে ফাঁস দিয়ে নয়, বরং মুগ্ধ নামক বলিষ্ঠ পুরুষের শক্ত হাতের বাঁধনে। মাহি কেমন মোচড়াচ্ছে পর্যায়ে। দুহাতে মুগ্ধের বুক বরাবর ঠেলতে ঠেলতে বলছে, ছাড়ুন আমায়, নিচে নামান বলছি। মুগ্ধ প্রত্যুত্তর করেনি। এক হাতে মাহিকে তুলে রেখে আরেক হাতে চট করে মেয়েটার গলা থেকে গাঁটটা খুলে দিল আলগোছে। পর মুহূর্তে কিছু বুঝে ওঠার আগেই মাহিকে বিছানায় ছুঁড়ে ফেলল সবেগে। ভয়াতুর মাহি তড়িৎ উঠে বসতে চাইলেই বাদ সাধল মুগ্ধ। তক্ষণি নিজের পা দুটো দিয়ে আটকালো মাহির ছুটন্ত পা জোড়া। এক হাতে মেয়েটার হাত দুটো মাথার উপর উঠিয়ে এনে বিছানার সঙ্গে চেপে ধরল শক্ত করে। আর এক হাতে শক্ত থাবা বসালো মেয়েটার চোয়াল বরাবর। মাহি এবার নিরুপায়। হাত পা মুখ সবটা বাঁধা পড়েছে লোকটার হাতে। মেয়েটা কেমন গোঙাচ্ছে। হাত পায়ের ব্যথার চাইতে চোয়ালের ব্যথা যেন বেড়ে যাচ্ছে বহুগুণ। মেয়েটার নরম সরম চোয়ালের ওপর 5 আঙুল চেপে ধরেছে মুগ্ধ। চোখে মুখে সেই কি রাগ। মনে হচ্ছে এই বুঝি মাহিকে কাঁচা খেয়ে ফেলবে। ছেলেটার বাদামি চোখ দুটো যেন এক্ষুনি ঝলসে দিবে মাহিকে। মাহির চোয়ালে থাকা হাতটা আরেকটু চেপে ধরে। মুগ্ধ কেমন কটমট করতে করতে বলে ওঠে, এত তাড়াতাড়ি মরে গেলে কিভাবে হবে বান্দির মেয়ে? তোর গায়ে এখনো ট্যাগ বসেছে আমার নামের? বসেনি তো। আগে তোকে নিজে রক্ষিতা বানাই, তোর উপর করা অত্যাচারগুলো তোর বাপকে দেখাই, তারপর না তোকে মরতে দিব। এক মুহূর্ত থামে মুগ্ধ। কাঁদতে থাকা মাহির পানে তাকিয়ে থেকে কেমন বিদ্রুপাত্মক হাসলো। দাঁত চিবিয়ে চিবিয়ে ফের শুধালো, কান খুলে শুনে রাখ জানোয়ারের বাচ্চা, তোকে এখানে আদর করে লুলু লুলু করার জন্য আনিনি, এনেছি তোর উপর টর্চার করতে।
তোর বাপকে জীবন্ত রেখেও রোজ একটু একটু করে মারতে। তুই আমার পাতা দাবার চালের একমাত্র মুখ্য গুটি, যে নড়লেও আমার আদেশে নড়বে, সরলেও আমার আদেশে সরবে। তোর বাপকে না মেরে তোকে এত তাড়াতাড়ি মরতে দিচ্ছি না, জানোয়ারের বাচ্চা। আগে তোর বাপকে মারবো, তারপর পুরো এহসান পরিবারকে, তারপর তোকে। তোকে সবার শেষে একটু একটু করে মারবো, তাও মারবই। গেট দ্যাট ওয়ার্ডস ইন ইয়োর হেড। কথা শেষ করে মুগ্ধ নামক ভয়ঙ্কর পুরুষ নিজের চিরায়ত পৈশাচিক রূপে ফিরল। মেয়েটার জল ছেড়ে দিয়ে রয়ে শয়ে সরে গেল তার ওপর থেকে। অতপর এক মুহূর্তে স্থির দৃষ্টিতে বিছানায় পড়ে থাকা মাহির পানে তাকিয়ে থেকে হুট করেই শুরু করলো নিজের পাগলামি। শক্ত হাতে তক্ষুনি খামচে ধরল মাহির উন্মুক্ত উরু। ধারালো নখগুলো তার দেবে গেল মেয়েটার নরম চামড়ায়। এদিকে পায়ের এন অসহ্য ব্যথায় কোকিয়ে ওঠে মাহি। গলা ফাটিয়ে আর্তনাদ করে ওঠে কেমন। দুহাতে মুগ্ধের হাত সরাতে চাইলেই খারাপ পুরুষ সপাটে থাপড় বসালো মেয়েটার গালে। সঙ্গে সঙ্গে দাঁতের সাথে ঠোঁট লেগে গিয়ে ঠোঁটের চামড়া ফেটে গেল মাহির। এদিকে মুগ্ধ থামছে না, তার চোখে মুখে এক অদ্ভুত শান্তি। মেয়েটার কান্নাগুলো যেন বেশ স্বস্তি দিচ্ছে তাকে। সে নিজের আরেক থাবা বসায় মাহির গলার কাছে। সেখানেও নখ দাবিয়ে গর্জে উঠে বলল, চিৎকার কর, গলা ফাটিয়ে চিৎকার কর, ডাক তোর বাপকে, ডাক জানোয়ারের বাচ্চা। ক্রন্দনরত মাহি ঠিকই কাঁদছে গলা ফাটিয়ে, বারবার অনুনয় করে বলছে, প্লিজ আমাকে ছেড়ে দিন, ব্যথায় কলিজা ফেটে যাচ্ছে আমার, আমি সত্যিই মরে যাচ্ছি ব্যথায়, প্লিজ আপনার হাতটা সরান। মেয়েটার কলারবনের কাছে এখনো নখ দাবিয়ে রেখেছে মুগ্ধ। সেখান থেকে গড়িয়ে পড়ছে লহু। অথচ মুগ্ধের মায়া হলো না একটু। সে উল্টো কুড়ো হেসে আওড়ালো, আমায় ছেড়েছিল তোর বাপ, ছেড়েছিল আমার মাকে, তাহলে আমি কেন ছাড়বো তোকে, কেন ছাড়বো তোর মতো জানোয়ারের মেয়েকে। মাহি প্রত্যুত্তর করতে পারল না তেমন, কাঁদছে কেমন পড়ে থেকে। সেই কান্না পৌঁছাচ্ছে না মুগ্ধের কান অবধি। সে কেবল দেখছে মাহির ঠোঁট ভাঙা আর্তনাদ। ঠিক এভাবেই, হ্যাঁ হ্যাঁ ঠিক এভাবেই কাঁদতো বাচ্চাটা। তবুও জালিমগুলো ওকে মারতো, খুবই মারতো। কেন মারতো, কী দোষ ছিল বাচ্চাটার, কেন মারতো কোমরের বেল্ট দিয়ে। বেল্টের কথা মনে পড়তেই মুগ্ধ তৎক্ষণাৎ ছেড়ে দিল মাহিকে। উদম গায়ে তার ইতিমধ্যেই লেপ্টে গিয়েছে ঘামের চিহ্ন। সে আবারও হালকা ঝুঁকে এসে মাহির চুলগুলো মুঠোয় চেপে ধরে। মাহিকে উঠিয়ে আনলো বিছানা থেকে। ব্যথায় কুপোকাত মাহি, পায়ের আর গলার ব্যথায় দাঁড়াতেও পারছে না ঠিকঠাক মতো। তবুও তার চুলগুলো ধরে টানছে মুগ্ধ। টানতে টানতে আচমকায় মেয়েটাকে ছুঁড়ে ফেললো মার্বেলের টকটকে মেঝেতে। তারপর নিজের কোমর থেকে বেলটা খুলে আনলো এক টানে। মেঝেতে পড়ে আছে মাহি, কাঁদছে মুখ লুকিয়ে। এদিকে মুগ্ধ নিজের হাতে ধীরে ধীরে বেল্টের একাংশ পেঁচাচ্ছে। মাহি তখন রয়ে শয়ে চোখ তুলে তাকায় মুগ্ধের দিকে। মুগ্ধ যেই না বেলটা উঁচিয়ে ওর গায়ে এক ঘা বসাতে যাবে, অমনি মাহি চিৎকার দিয়ে বলে ওঠে, মাহা, মা গো, আমি মরে যাচ্ছি মা, আমি মরে যাচ্ছি, আল্লাহ বাঁচাও মাবুদ। থমকায় মুগ্ধ। হাতটা তার থেমে গেল হুট করে। মস্তিষ্ক কাজ করা বন্ধ করে দিল এক মুহূর্তের জন্য। এতক্ষণ রেবেলের চোখে জ্বলতে থাকা আগুনটা কেবল নিভে গেল দপ করে। শক্ত মুখাবয়বে পরিবর্তন ঘটল সামান্য, তাও হয়তো অল্প কিছুক্ষণের জন্য। মুগ্ধ কিয়ৎক্ষণ চুপ করে তাকিয়ে রইল মেঝেতে মুখ লুকিয়ে কাঁদতে থাকা মাহির পানে। মেয়েটা সারা গা কাঁপছে ক্ষণে ক্ষণে। টকটকে ফর্সা গায়ে লাল রঙা পাতলা গাউনটা যেন বেশ ফুটেছে। গাউনের এক পাশ দিয়ে এখনো বেরিয়ে আছে মেয়েটার ডান পায়ের উরু। সেথায় ক্ষত জমেছে গাঢ়। মুগ্ধের ধারালো নখের আঁচড় যা থেকে চুইয়ে পড়ছে লহু। মাথার সুন্দর সিল্কি চুলগুলো এলোমেলো হয়ে মেঝেতে লুটিয়ে আছে। মুগ্ধ খানিক নিঃশ্বাস ফেলল বোধ হয়। উপরিভাগের দাঁত কপাটির সাহায্যে নিজের ঠোঁটের একটুখানি অংশ কামড়ে ধরে আলতো করে ভুরু চুলকায় সামান্য। পরক্ষণে কিছু একটা ভেবে গম্ভীর মুখেই ডান হাতের মুঠোয় বেঁধে রাখা বেলটা ছুঁড়ে ফেলল মেঝেতে। অতপর পা বাড়ালো বিছানার দিকে। এক হাতে বিছানা থেকে ব্ল্যাঙ্কেটটা নিয়ে এসে ছুঁড়ে ফেলল মাহির দিকে। গমগমে গলায় আদেশ ছুড়ল, গা ঢাক। কথাটা কর্ণকুহরে পৌঁছাতেই হকচকিয়ে তাকায় মাহি। এক মুহূর্ত কান্না ভুলে গিয়ে হাঁ করে তাকিয়ে রয় কেমন। তা দেখে ভীষণ বিরক্ত মুগ্ধ। দুহাত কোমরে চেপে তক্ষুনি দাঁত খিচে মাহিকে দিল এক ধমক। নোংরা মেয়েদের মতো প্রথম রাতে বালছাল পরে সিরিয়াস করার স্বভাব পেয়েছিস কোত্থেকে? সবাইকে কি নিজের বাপের মতো মনে করিস নাকি?
নোংরা মেয়ে ছেলে কোথাকার, এক্ষুনি শরীর ঢাক, নয়তো গায়ে আগুন ধরিয়ে দিব তোর। হতভম্ব মাহি প্রতিক্রিয়া দেখাতে ভুলে গেল যেন সে তো ইচ্ছে করে এই কাপড় পরেনি, না তো এর আগে কোনোদিন পরেছে। সে তো মেইডে নিরান না কি পরিয়ে দিয়েছে তাকে। মাহি যখন নিজ ভাবনায় নিমগ্ন, ঠিক তখনই মুগ্ধ কেমন এক হাতে নিজের ঘাড় ডলতে ডলতে হিসিয়ে বলল, আর 1 সেকেন্ডের মধ্যে গা না ঢাকলে আই সোয়ার আমি তোকে বেসমেন্টের সুইমিং পুলে ছুঁড়ে ফেলে আসবো। ভরকায় মাহি ভাবনার ঘোর ভাঙল অচিরেই। হকচকিয়ে তাকাতে গায়ের উপর ব্ল্যাঙ্কেট পেয়ে তখনই ব্যগ্র হাতে সারা গা ঢাকতে ব্যস্ত হলো মেয়েটা। সুন্দর করে নিজের সর্বাঙ্গে চেপে নিল ব্ল্যাঙ্কেটটা। মাথা নুয়ে আরেকবার ফোপাতেই শোনা গেল মুগ্ধের হুঙ্কার, মুখ ঢাকবে কে, তোর বাপে এসে। ফোপাতে থাকা মাহি এবারেও বেকুবের নাই চোখ তুলল উপরে। মুখ ঢাকবে বলতে এদিকে তাকে অমন তাকিয়ে থাকতে দেখে মেজাজ চটল মুগ্ধের। ছেলেটা কেমন ক্ষিপ্র গতিতে এগিয়ে এসে কোনোরূপ বলা কওয়া ছাড়া আচমকা চর বসালো মেয়েটার গালে। যদিও বা এবারের চরে আগের বারের মতো অত ঝাঁজ নেই, তবু এই সামান্য চরের তাল সামলাতে না পেরে গাল বেঁকে গেল মাহির। মেয়েটা ঠোঁট কামড়ে ফের ফোপাতে লাগলো কেমন। মুগ্ধ তখন এক হাঁটু গেড়ে বসলো মাহির সামনে। তৎক্ষণাৎ শক্ত চোয়ালে ব্ল্যাঙ্কেট উঠিয়ে মাহির মাথা অবধি ঢেকে দিল আলগোসে। পরক্ষণে কেমন কাটকাট কণ্ঠে বলল, আমি না বলা অবধি ভুলেও মাথা থেকে ব্ল্যাঙ্কেট নামলে মাথাটা কিন্তু চোখের পলকে শরীর থেকে আলাদা হয়ে যাবে, রিমেম্বার। এহেন ধমকিতে গা কেঁপে ওঠে মাহির। মেয়েটার সাহসও করেনি মাথা থেকে ব্ল্যাঙ্কেট নামানোর। মুগ্ধ এবার চুপচাপ উঠে দাঁড়ায়, খানিকটা হেঁটে গিয়ে গা এলিয়ে বসলো ডিভানে। দুহাত দুদিকে ছড়িয়ে গর্জন তুলে ডাকলো, থমাস। একটা ডাক, শুধুমাত্র একটা ডাক পেয়েই তড়িঘড়ি করে কক্ষের সামান্য ভিড়িয়ে রাখা বিশালাকার দরজাটা খুলে ভেতরে ঢুকলেন থমাস। বরাবরের ন্যায় মাথা নুয়ে হালকা কুর্নিশ জানিয়ে। কক্ষের মেঝেতে গোটা একটা মানুষ যে ওভার ব্ল্যাঙ্কেট পেঁচিয়ে বসে আছে সেদিকে একবারও দৃষ্টি ফেলেনি থমাস। বড্ড বাফাদার কিনা। দরজার কাছে ঠায় দাঁড়িয়ে মহাশয় বেশ নম্র স্বরে বললেন, ইয়েস মনস্টার। মুগ্ধ তাকায়নি তার দিকে, গুরুগম্ভীর কণ্ঠে আদেশ ধরে, গেট মাই ফুড। থমাস ওপর নিচ মাথা নাড়িয়ে তক্ষুনি চলে গেলেন। ফিরে এলেন প্রায় মিনিট 5 পর। হাতে ঠেলে ঠেলে আনছেন সার্ভিং র্যাক, সেটাই সাজানো হরেক রকম খাবারের বাহার। থমাস সার্ভিং র্যাকটা ডিভানের সামনে অবধি আনতেই মুগ্ধ হাত উঁচিয়ে থামতে বলল তাকে। পরক্ষণেই 2 আঙুলের ইশারায় বোঝালো চলে যেতে। থমাস তাই করল, আবার কুর্নিশ জানিয়ে চলে গেল কক্ষ থেকে। এরই মধ্যে আরেকজন কমব্যাট চলে এলো মুগ্ধের পোষা পেটকে নিয়ে। মুগ্ধ আর দৃষ্টিতে দেখল তাকে। এবারেও নিঃশব্দে কমব্যাটকে বোঝাই চলে যেতে। তবে কমব্যাট মুগ্ধের পোষা পেটকে রেখে গেল কক্ষেই। যা ধীরে ধীরে লেজ নাড়িয়ে নাড়িয়ে এসে থামলো ডিভানের সামনে, মুগ্ধের পায়ের কাছে। মুগ্ধ হাত উঁচিয়ে একটুখানি বুলিয়ে পোষা প্রাণীর মাথায়। প্রাণীটা কেমন মাথা দোলাচ্ছে আনন্দে। মুগ্ধ নিজের এক হাত প্রাণীটার মাথার ওপর ধরে রেখেই শক্ত গলায় মাহিকে উদ্দেশ্য করে বলল, এদিকে আয়। মাহি দেখছে না কিছু, মাথার ওপর অত মোটা একখানা ব্ল্যাঙ্কেট, এর ফাঁক গলিয়ে থোড়াই কিছু দেখা যাচ্ছে। মেয়েটা কেমন অসহায় কণ্ঠে মিনমিনিয়ে বলল, কোথায়? তোর জমের বাড়ি। এহেন প্রত্যুত্তরে মৌন রইল মাহি। কিয়ৎক্ষণ বাদে ফের শুনল মুগ্ধের কিরমির কণ্ঠ, মাথা থেকে ব্ল্যাঙ্কেট সরা। এতক্ষণে বোধহয় খানিকটা স্বস্তি পেল মাহি। তৎক্ষণাৎ মাথার ওপর থেকে ব্ল্যাঙ্কেটটা সরাতেই যেই না সম্মুখে চোখ পড়ল, অমনি মেয়েটা কেমন আতঙ্কে চিৎকার দিয়ে উঠল, আল্লাহ গো, বাবা বাঘ! ভয়ার্ত মাহি তক্ষণি দিন দুনিয়া ভুলে ছুটে গেল দরজার কাছে। কাঠের মোটা কারুকাজের দরজার গায়ে ইচ্ছে মতো হাত চাপড়ে কাঁদতে কাঁদতে ওপাশের মানুষজনদের উদ্দেশ্যে বলল, প্লিজ দরজা খুলুন, এখানে এখানে বাঘ আছে, আমায় খেয়ে ফেলবে এটা, প্লিজ কেউ আছেন? কে শুনবে মাহির আর্তনাদ? দরজা যে এবার পুরোপুরি বন্ধ। এতক্ষণ যারা শুনেও শুনল না তার চিৎকারগুলো, এখন তারা থোড়াই শুনবে। এদিকে মাহির অমন চেঁচামেচিতে বিরক্ত মুগ্ধ পায়ের কাছে বসে থাকা বাঘের মাথায় আলতো করে হাত বুলিয়ে স্রেফ বলল, প্রাডা। মালিকের কণ্ঠধ্বনি কর্ণকুহরে পৌঁছাতেই আনন্দে উৎফুল্ল হয়ে গর্জন তুলল প্রাডা। পুরো কক্ষে ছড়িয়ে গেল তার গর্জন ধ্বনি। সে ধ্বনিতে কলিজা কেঁপে ওঠে মাহির। মেয়েটা আবার হাওমাও জুড়ে কেঁদে ওঠে কেমন। কাঁদতে কাঁদতে হেসকি তুলে বিড়বিড় করে, আম্মু, বাঘ। মুগ্ধ বাঁকা হাসলো মনে হচ্ছে। নিচের ঠোঁটটা হালকা বেঁকে গেল বাঁদিকে।
সে তৎক্ষণাৎ গলা উঁচিয়ে মাহিকে বলল, কাছে আয়। তড়িৎ দুধারে মাথা নাড়ায় মাহি, ভয়ে আটসাঁট হয়ে গেল কেমন। বাঘের সামনে ডাকছে এই লোক, তাকে না আবার বাঘের পেটে চালান করে দেয়। এদিকে মাহির অমন অবাধ্যতায় মুখাবয়ব শক্ত হয়ে গেল মুগ্ধের। সে কেমন আগুন চোখে তাকালো মেয়েটার দিকে, দাঁতে দাঁত চেপে ধরে ভয়ঙ্কর গর্জন তুলে আওড়ালো, ভুলেও আমার কথার অবাধ্য হতে যাস না মেয়ে, না হলে অকালে প্রাণটা হারাবি। মাহি পড়ল এবার বিরাট দোটানায়। এই মুহূর্তে তার সামনে কেবল একটা নয়, বরং দুটো বাঘ, দুটোই সমান হিংস্র। মাহি আর ভেবে কুল কিনারা পেল না তেমন, তাই তো মনের মধ্যে একরাশ ভয় নিয়েও সে কেমন চোখ দুটো কুঁচকে কাঁপা কাঁপা বদনে হেঁটে চলে এলো মুগ্ধের সামনে। খানিকটা দূরত্বে এসে দাঁড়াতেই মুগ্ধ ক্রুড় হেসে বলে নিল, নীল ডাউন। মাহি তাই করলো, চুপচাপ মেঝেতে বসলো হাঁটু মুড়ে। মুগ্ধ তখন কোনোরূপ কথাবার্তা ছাড়াই মেঝেতে বিছিয়ে রাখা মাহির হাতটার ওপর পা দিয়ে চেপে ধরে বেশ সজোরে। মাহি ব্যথাতুর শব্দ তুললেও চোখ খোলেনি একবারও। খুললেই তো অক্ষিপটের সামনে দেখবে দুটো হিংস্র প্রাণীর মুখ। মুগ্ধ এবার রানার হাত রেখে বলল, গো অ্যান্ড সিট বিসাইড হার। এবার যেন সত্যি সত্যি দেহ খাঁচা থেকে প্রাণটা উড়ে যাবে মাহির। বাঘটা কি তবে তার পাশে এসে বসবে? একদম পাশে? মাহির ভাবনার মাঝেই সে টের পেল মাংসাশী প্রাণীটার মখমলে পশমের পরশ। মেয়েটা তৎক্ষণাৎ ঘন ঘন নিঃশ্বাস ফেলল, কাঁদতে কাঁদতে অনুনয় করে বলল, ওকে আমার পাশ থেকে সরান, আমার খুবই ভয় করছে, নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। সার্ভিং র্যাক থেকেই ফর্কের আগায় খাবার তুলেছে মুগ্ধ। ওসব খাবার বাড়াবাড়ি ঝামেলাই নেই সে, কোনো রকম মুখে তুলতে পারলেই বোধহয় হলো। মাহি এহেন কথাই সে হাতের ডগায় ফকটা নাড়াতে নাড়াতে বলল, মেয়ে মানুষের জান আর কই মাছের প্রাণ দুটোই এক, বড্ড শক্ত, খুব তাড়াতাড়ি মরে না তারা, তুইও মরবি না। এহেন সঙ্গীন মুহূর্তে এরূপ গা জ্বালানো কথা বোধহয় এই লোকের মুখ দিয়েই বেরোনো সম্ভব। এদিকে মাহি সত্যি মুখে হাঁ করে নিঃশ্বাস নিচ্ছে, ওদিক ভয়ে তার সাফোকেশন শুরু হয়। এখন হয়তো শুরু হয়ে গেল তা। ওদিকে মুগ্ধ ততক্ষণে নিজের পায়ের জোর বাড়ালো। মাহির হাতটা বুঝি থেতলেই ছাড়বে অসভ্য ছেলে। মাহি চিৎকারের বেগ সামান্য পারলেও মুগ্ধ বড্ড নাখোশ হলো এটুকুতে। সে কেমন গমগমে গলায় আদেশ ছুড়ল, আম হাংরি, যতক্ষণ না আমার খাওয়া শেষ হবে ঠিক ততক্ষণ তোরা দুজন চিৎকার করে যাবি। যদি ভুলেও আমার খাওয়ার মাঝপথে তোদের দুজনার মধ্যে থেকে কারো চিৎকার থেমে যায়, তাহলে কিন্তু তার শেষ নিঃশ্বাসটা আমার হাতেই ত্যাগ হবে। সব ভুলেও আমার খাওয়ার মাঝপথে চিৎকার থামাবি না। আমি আবার কারো ভয়ের তো চিৎকার না শুনলে খেতে পারি না। ভয়ের তো মাহি ঢোক গিলল সামান্য। এই লোক তো কোনো সাধারণ মানুষ নয়, এ তো একজন সাইকো, ব্লাডি সাইকো মনস্টার, যে কিনা অন্যের ভয়ের তো আর্তনাদ না শুনলে খেতে পারে না। কি আশ্চর্য, কি আশ্চর্য! মুগ্ধ এবার মুখগহ্বরে একটু টুকরো খাবার ঢোকালো ঠিক তখনই সম্মুখের হিংস্র বাঘ তার হিংস্র গর্জন ধ্বনিতে গর্জে উঠল। সে গর্জন কানে যেতেই রুহুসহ কেঁপে ওঠে মাহির। মেয়েটাও ভয়ে একইভাবে চিৎকার করতে লাগলো। এদিকে তাদের অমন চিৎকার শুনে খাবার মুখে নিয়ে আয়েশ করে চিবোচ্ছে মুগ্ধ। মাথাটা হালকা দুলাতে লাগলো পরম আনন্দে। এ যেন মৃত্যুপুরীর এক ভয়াবহ রাক্ষস, যে অন্যের চিৎকার কান্নায় আনন্দ পাচ্ছে, হাসছে, খাচ্ছে। প্যারাডাইসের বাঁদিকের বাগান হয়ে মাউন্টেনের আঁকাবাঁকা পথ দিয়ে নেমে আসতে সিদ্ধার্থ একটুখানি সামনে এগোতেই বাঘের বিকট গর্জনধ্বনি শুনতেই থেমে গেল তার পদযুগল। মাথা উঁচিয়ে তাকালো ওপরের অট্টালিকার দিকে। বুঝে গেল মনস্টারের কর্মকাণ্ড শুরু হয়েছে। আজও কি তার প্রাডা হাংরি তার মতোই? আজও কি তবে মনস্টার নিজের খাওয়া শেষ করে তার আদুরে প্রাডাকে ট্রিট দেবে? রমণীর গরম মাংস, কাল তবে নতুন করে আরেকটা ক্ষতবিক্ষত দেহ দেখবে সে। সিদ্ধান্ত মাথা নোয়ায় পায়ের গতি আবারও চলমান করে বিড়বিড়িয়ে বলে, ব্লাডি মনস্টার, অধীর রায়।